নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। ভোট যুদ্ধ 2019। আজকে আজ বাংলার আমাদের অতিথি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু ব্যানার্জি। এই নির্বাচনে যুবদের একটি বড় ভূমিকা আছে। এই মুহূর্তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, যাকে সেকেন্ড ম্যান হিসেবে ভাবা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যে লোকটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আগামী দিনের তৃণমূল কংগ্রেসের মুখ বলে মনে করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যুব রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে যুবদের একটা আলাদা গুরুত্ব আছে, কিন্তু বেশ কিছু জায়গায় নানান সময়ে এই যুবকে কেন্দ্র করে নানান বিতর্কিত ইস্যু তৈরি হয়েছে। আবার যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আরেক রাজ্য সভাপতি সৌমিত্র খান, তিনি দলবদল করে এখন বিজেপিতে। কয়েকদিন আগেই এই আজ বাংলার স্টুডিওতে বসে তিনি বর্তমান সভাপতিকে একদম জোরালো ভাষায়, তীব্র ভাষায় আক্রমণ করেছেন। আজকে যেহেতু আমাদের স্টুডিও আমরা পেয়েছি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু বাবুকে, এই রকমই হাজারো প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আমি সন্দীপ প্রায় 1 ঘন্টা থাকছি, সঙ্গে শান্তনু ব্যানার্জি। আপনাকে স্টুডিও প্রথমেই স্বাগত। নমস্কার। হ্যাঁ, একদম সরাসরি যে মুহূর্তে আমরা এই অনুষ্ঠানটা করছি, একদম ভোটের গনগনে আগুন, ভোটের আবহাওয়ার মধ্যে তৈরি। প্রথমেই একদম সরাসরি ভোটের একটি বিষয়ে যাব। এবারের নির্বাচন হুগলি জেলা এবং সারা রাজ্য এবং সারা দেশ যে নির্বাচন হচ্ছে, তাতে করে ওয়েস্ট বেঙ্গলের যে নির্বাচন, তার নির্বাচনটি হচ্ছে 7 দফায়। বিজেপি বলছে এর প্রধান কারণ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বুথ সুপার সেন্সিটিভ, এখানে 7 দফায় ভোট না করা ছাড়া উপায় ছিল না। আবার মুকুল রায়, তিনি এই কয়েকদিন আগে একদম আপনার এলাকায় বসে, হুগলিতে বসে বলছেন যে হুগলি জেলা আরো সেন্সিটিভ, এখানে রিটার্নিং অফিসার অর্থাৎ ডিএমকে প্রয়োজনে আমরা বদলির জন্য আবেদন করব, নইলে বলবো সমস্ত দেশে নির্বাচন হয়ে যাওয়ার পর হুগলিতে নির্বাচন। এতটাই সেন্সিটিভ। আপনি হুগলি জেলার একটা বড় দায়িত্বে আছেন। এই নির্বাচনে হুগলি জেলার পরিস্থিতি কি এতটাই ভয়ঙ্কর যে পুরো দেশে নির্বাচন হয়ে যাওয়ার পর তারপর হুগলিতে নির্বাচন হয়? কি ভোটের আবহাওয়া আপনি কি মনে করছেন? দেখুন, 7 দফা নির্বাচন কি, আমি আপনাকে বলি 42টা সিটি যদি 42 দফা তো নির্বাচন হতো, তাও বিজেপি শূন্যই পাবে, একটা বিগ জিরো পাবে। এটা একদম দায়িত্ব নিয়ে বলতে পারে। একটা আসনও পাবে না, একটা আসনও পাবে না, বিজেপি কোনো আসন পাবে না, এটা একদম দায়িত্ব নিয়ে আপনাদের এখানে বসে আমি বলে যাচ্ছি। এবার 7 দফা, আমি তো আমার বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা মানুষ, আর বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এতটাই আস্থা আছে যে উনি, সবাই আমরা কি দেখেছি, আমরা বিগত বিধানসভা নির্বাচন একটুখানি যদি আপনি ব্যাকে যান 2016, সেখানে আমরা কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কেন্দ্রে প্রচার করলেন, সব জায়গাতে পৌঁছতেও পারেননি, কিন্তু একটা কথা উনি বলেছিলেন যে 294টা সিটে আমি প্রার্থী। মানুষ কিন্তু যখন ভোটটা দিতে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে করে গেছে, এবং তার রেজাল্ট কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। মানে সত্যি কথা বলতে একটা ঐতিহাসিক রেজাল্ট হয়েছে। 211টা সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করেছে। তারপরেও আপনি দেখেছেন, তারপরেও বহু বিধায়ক বিভিন্ন দল থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করে উন্নয়নে সামিল হতে তারা কিন্তু জয়েন করেছেন, এবং এখন সংখ্যাটা 220 পেরিয়ে গেছে। এখানে আমি আপনাকে একটাই কথা বলি, মুকুল রায়, দেখুন মুকুল রায় কি বললো, বা আর আপনি একটু আগে বললেন সৌমিত্র খা, আমি সৌমিত্র খাকে নিয়ে কথা বলতে চাই না, কারণ সৌমিত্র খা, আমি সৌমিত্র খার প্রসঙ্গটা একটু পরে আসতে চাইছি। আমি জানতে চাইছি মুকুল বাবু বলছেন হুগলি জেলাতে নির্বাচন হোক সারা দেশে নির্বাচনের পর। সেটাই করে দেখান, সেটাই করুক, সেটাই করুক। ওনাদের যত মন্ত্রী আছে, যত এমএলএ আছে, যত এমপি আছে সারা ভারতবর্ষে, সবাইকে নিয়ে সেখানে ফেলে দিক, প্রত্যেকটা বুথে বসিয়ে দিক। কিন্তু আমি একটা কথা মুকুলবাবুকেই যদি বলেন, আমি একটা কথা আমি যদি ওনাকে ঘুরিয়ে প্রশ্ন করি, উনি পঞ্চায়েতের সময় বলেছিলেন 72,000 বুথে আমার কর্মী আছে, কিন্তু আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখলাম 72,000 বুথে একটা ক্যান্ডিডেটও দিতে পারলেন না। তার পেছনেও কারণ আছে। আপনি বলবেন যে হ্যাঁ ওরা বলেছিল সন্ত্রাস হয়েছে, ক্যান্ডিডেট দিতে দিচ্ছে না।
আবেদন করলেন ওনারা নির্বাচন কমিশনে, কোর্ট হলো, নতুন ডেট হলো, নতুন ডেট হওয়ার পরেও তারপরেও কিন্তু প্রার্থী কিন্তু তারা খুঁজে পেলেন না, গেল। এবার আমি আপনাকে দুটো কথা বলি, যে এই যে প্রার্থী দিতে পারছে না, বারবার বারবার এরা কি করছে। আজকে কতদিন পর প্রার্থী ঘোষণা হয়েছে আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে প্রার্থী ঘোষণা করেছেন, এবং সব থেকে বড় কথা, প্রার্থী ঘোষণার পরে 10 মিনিটের মধ্যে কিন্তু সারা বাংলায় ছেলেরা নেমে গেছে দেওয়াল লিখন থেকে শুরু করতে প্রচারে। আমাদের প্রার্থী ঘোষণার আগে অনেক জায়গায় দেওয়াল লিখন ছিল, তো প্রার্থীর নামটা বসানো প্রার্থী ঘোষণার আগে দেওয়াল লিখন, যেমন আমি 8 তারিখ একটা নারী দিবসের দিন আমরা 5150টা বুথ আমার হুগলি জেলার সব বুথে একটা দেওয়াল লিখেছিলাম, প্রার্থীর নাম ছাড়া সোনার ভারত গড়তে ভাই দেশের শীর্ষে দিদিকে চাই। এবং আমি আবার আপনাকে বলছি, 42টা সিটও সারা বাংলার মানুষ কিন্তু মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। সেখানে আমরা দেওয়াল লেখা থেকে আজকে কিভাবে আপনি দেখুন, আমাদের প্রার্থীরা, আমাদের নেতৃত্বরা তারা কতটা এগিয়ে গেছে। বিরোধীরা প্রার্থী ঘোষণা করতে পারলো না, বিশেষ করে বিজেপি, এরা ভারত নির্মাণের স্বপ্ন দেখে, ভারত গড়ার স্বপ্ন দেখে, অনেক কিছু বলে। তা আমি তাদেরকে একটাই শুধু প্রশ্ন করবো, যে মুকুলবাবু বলেছেন প্রার্থী ঘোষণা করতে এতটা দেরি হলো, তারপরে প্রার্থী ঘোষণা হওয়ার পরে, ঘোষণা যা হলো, তারপরে ঘোষণা হওয়ার পরে যে বিক্ষোভ হচ্ছে সব জায়গায়, আপনি আমাকে বলুন না, 42টা সিটে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা হয়েছে, একটা ছবি দেখাতে পারবেন যে কোনো একটা জায়গায় সামান্যতম একটু কোনো সমস্যা হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, এটাই শেষ কথা। একটা দল, আমি আপনাকে বলছি, একটা দল চালাতে গেলে দলের মাথা যেটা বলবেন সেটাকেই এরা মানে না। এরা নিজেদের মধ্যেই মারপিট করে, পার্টি অফিস ভাঙচুর হয়ে যাচ্ছে, তালা দিয়ে দিচ্ছে, এ ওকে মারছে, পার্টি কর্মীদের এটা দায়িত্ব শীর্ষ নেতৃত্বের নির্দেশকে ক্যারি আউট করে। একদম একদম। এবং সব থেকে বড় কথা, এদের তো নিজেদের প্রতি আস্থা নেই, এরা খুব ভালো করে জানে এটা হবে না। আর ওই বললাম, নিজেদের মধ্যে কিছুই হয়নি এখনো, সবাই মানে রাজত্ব নেই, সবাই রাজা হওয়ার জন্য দৌড়চ্ছে। এবার সেখানে আমি তো একটা ভয় পাচ্ছিলাম যে মুকুলবাবুরা কোনদিন প্রেস কনফারেন্স করে বলবেন, হয়তো আমি তো প্রার্থী দিচ্ছে না যখন, যে ওই তৃণমূল প্রার্থী আমাদের দিতে দিচ্ছে না, হয়তো পঞ্চায়েতের মধ্যে বলতে পারে। এটা আমি ভাবছিলাম যে হয়তো কোনদিন এই অভিযোগটা তুলবে যে তৃণমূলের সন্ত্রাসের জন্য বিজেপি কেউ প্রার্থী হতে রাজি হচ্ছে না, হয়তো এটাও বলবে। তারপর যা হোক করে একে ওকে ধরে বেঁধে নিয়েছে, যেখানে হোক অনেকগুলি আপনাদের দল থেকে। ওটা তো ওনাদের মানে আমাদেরকে মানে আমাদের দলের লোকজন গেল বলে ওদের প্রার্থী সিট হয়তো ফিল আপ হলো। এবং আমি আপনাকে বলছি, মুকুল্লায় যাওয়ার পরেও অনেক কিছু উনি বলেছিলেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির নেতৃত্বদের, কেন্দ্রীয় নেতৃত্ব বলুন, রাজ্য নেতৃত্ব বলুন, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং একটা কথা স্পষ্ট হয়ে গেছে, উনি বলেছেন আমার সাথে এতগুলো এমএলএ আছে, এতগুলো এমপি আছে, এ আছে, ও আছে, অনেক কিছু বলেছিলেন। যারা গেছে আপনি খেয়াল করে দেখুন, মুকুল্লায় যাওয়ার পর মুকুল্লায় কি অবস্থা, বর্তমানে মুকুল্লায় কোন জায়গায় আছে। হ্যাঁ, ওখানে গিয়ে উনি অবশ্য এখন একটা সেই মুকুটহীন সম্রাট হয়ে আছেন, কারণ দিলীপ বাবুরা তো এখন তাদের তো দেখাই যায় না, সবটাই দেখছি মুকুল্লাই করছেন। অনেকেই বলছেন কিন্তু যে এবারে যে বিজেপি যে নেতৃত্বরা সামনে আসছে, এটা তৃণমূলের বি টিম। না, তৃণমূলের বি টিম কিনা জানি না, কিন্তু তৃণমূল থেকে গেছে বলে আমি তো বললাম আগে, যে 42টা কমপ্লিট হলো, হয়তো ওই তৃণমূল না, অনেক জায়গায় লোকজন বলছে বিজেপি কর্মীরাই যে আমরা কাকে ভোট দেবো, মমতা ব্যানার্জির তৃণমূলকে না মুকুল্লার তৃণমূলকে গুলি ফেলছে। না, বিজেপি কর্মীরা দেখুন, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে তাদের মনে একটা প্রশ্ন হতেই পারে, সব দলেই কম বেশি ভালো লোক খারাপ লোক আছে, আমি সমস্ত দলের নেতৃত্বকে আমি সম্মান জানিয়ে বলছি। যারা ধরুন, যেমন আমার ওখানে একজন, আমার বলাগড়ে একজন সুভাষ খাঁ বলে একজন বিজেপির নেতা ছিলেন, আমরা যখন ছোট ছিলাম সেই সময় থেকে দেখেছি ওই ভদ্রলোক, মানে বিজেপির দুটো পতাকা যদি লাগানো হতো সেটা উনিই লাগাতেন। প্রায় 30 বছর বিজেপি দলটা উনি করে এসছেন। লাস্ট 1 মাস আগে আমার হাত ধরে উনি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন। ওনার বক্তব্য, আমি যখন ওনাকে বললাম আপনি কেন চাইছেন, উনি বলছেন বিজেপিতে সেই পরিবেশটা আর নেই। অটল বিহারী বাজপেয়ীর সময় যে বিজেপি ছিল, আজকে বিজেপিতে সেই পরিবেশ আর নেই, বিজেপিতে এখন দুর্বৃত্তরা বিজেপি করছে, এটা ওনার বক্তব্য। বলছে আমার দম বন্ধ হয়ে আসছে, বলছে আমি দুর্দিনে করেছি বিজেপি, যখন খুব খারাপ সময়, যখন বিজেপি কোথাও ছিল। আপনার লোকসভারই লোক, বিজেপির রাজ্য সভাপতি রাজকুমার পাঠক, তিনিও তো সদ্য পদত্যাগ করেছেন। ওদের আর একজন মহিলা নেত্রী, তিনি বলেছেন আমি ভোটে অংশগ্রহণ করবো না। এ তো চলছেই, মানে সব কেন্দ্রেই চলছে। ওরা মানে মারামারি করতেই ব্যস্ত, আর আমাদের
নেতৃত্ব বলুন, আমাদের কর্মীরা বলুন, আমাদের যারা প্রার্থীরা আছেন, তারা মানুষের বাড়ি বাড়ি মানুষের আশীর্বাদ নিচ্ছে। আপনার লোকসভায় এবারে বিজেপি প্রার্থী করেছে সেলিব্রিটি প্রার্থী লকেট চ্যাটার্জিকে। আমার মনে হয় সাধারণ একজন বিজেপি কর্মী বা নেতৃত্ব যদি ওনার প্রার্থী হতো, তাহলে রত্না দে নাগের যে কন্টেস্টটা হতো, লকেট চট্টোপাধ্যায় প্রার্থী হওয়ার জন্য একটু চাপ বেশি তৈরি হল না। রত্না দে নাগের কোনো কন্টেস্টই হবে না, এটা রেজাল্টের দিন আপনি বুঝতে পারবেন। রত্না দে নাগ এমন একটা মানুষ, আমি আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেসে 42টা প্রার্থী, আমি আবার বলছি সবটাই মমতা ব্যানার্জি। কিন্তু রত্না দে নাগ এমন একটা মানুষ, এবার তো 3বার হবেও না, দুবারের এমপি ছিলেন, তার আগে এমএলএ ছিলেন। ওই মানুষটাকে আমরা পার্টি লেভেলে বলে দেখুন, আমারও দুটো চারটে শত্রু আছে, আমাদের যারা নেতৃত্ব আছে, আমাদের যারা কোন সবারই, আপনারও আছে, সবার আছে, আড়ালে আপনাদের কথা বলার লোক আছে। কিন্তু রত্নাদির আমি আজ অব্দি রত্নাদি সম্বন্ধে খারাপ বলতে একটা মানুষকেও শুনিনি, বললে বিশ্বাস করবেন না, আমি একটা মানুষকেও শুনিনি। আমি বলি তো তুমি অজাত শত্রু, এবং ওনার সত্যি কোনো শত্রু নেই। এবং উনি সবচেয়ে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দল দেখেন না, আমরা যেমন দল দেখি না, উনি একদম সেরকম। উনি বিভিন্ন প্রোগ্রামে, সে সিপিএম এর প্রোগ্রামে উনি ইনভাইট করলে উনি চলে যান। যে কোনো রাজনৈতিক দল, তারা যদি কোনো ক্লাব সংগঠন বলুন, নিয়ে বলুন, সব সময় সব জায়গায়। মানে আমার হুগলি লোকসভায় একটা কথাই আছে যে লক্ষ্মী পুজো থেকে সত্যনারায়ণের সিন্নি অবধি, ওদিকে ঈদের দিন, সমস্ত জায়গায় ওনাকে পাওয়া যায়। আপনি শুধু বললে, যদি কানে শুনেন না, দিদি একটু যাবেন, আপনার বাড়িতে হয়তো সামান্য একটা সত্যনারায়ণ পুজো হচ্ছে, এটা লক্ষ্মী পুজোয় চলে যাবেন। মানে এইরকম জনসংযোগ। উনি ইতিমধ্যেই লকেট চ্যাটার্জি সরকারের কথা বলেছেন যে অভিনয় তো 365 দিন ওনারা করেন না, মাঝে মাঝে করেন। আমি 365 দিনই মানুষের সঙ্গে থাকি, কারণ আমি একজন চিকিৎসক। আমার কোনো বিচার হয় না, আমাকে সবার কাছে ছুটতে হয়। সবচেয়ে বড় কথা, কোনো একটা আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে একটা ফ্রি ট্রিটমেন্ট করেন প্রত্যেক শনিবার। উনি ওই দিনটা, শনিবার দিনটা রাজনৈতিক প্রোগ্রামের মধ্যে বলে না ওটা আমি করবো, বাচ্চাদের ট্রিটমেন্ট করেন। এবং উনি খুব রেপুটেড ডাক্তার এবং শিশু চিকিৎসক হিসেবে যথেষ্ট নামী। এবং আমরাও বলি যে দিদি তুমি সত্যি গো, তুমি এত ভালো মানুষের সাথে মিশতে পারো। আর সবাই, আমি আপনাকে বলছি, প্রত্যেকটা বিধানসভা বলুন, বিধানসভা ধরে যদি বলেন, মানে আমাদের দলের ভোটের বাইরেও কিছু লোক আছে, আমি সব দলের বলছি, এখন দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, কিছু লোক আছে যারা রত্নাদিকে ভোট দেয় বিভিন্ন দলে। তারা হয়তো আমার দলের সমর্থক না, কিন্তু তারা রত্না দে নাগকে ভোট দেয়। মানুষ রত্না দে নাগ, চিকিৎসক মানুষ রত্না দে নাগকে ভোট দেয়। এটা আমি একদম প্রমাণিত বলছি, আমার কাছে প্রমাণ আছে। বহু লোক আছে যারা প্রকাশ্যে বলে না না উনি আমাদেরই তো বলে, এই মানুষটা ক্যান্ডিডেট হলে আমাদের খুব চাপ হয়ে যায়। এই আরামবাগের যে হুগলি জেলার যে 3টে লোকসভা, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, এই 3টে লোকসভার মধ্যে কোন লোকসভাটা সর্বাধিক ভোটে জিতবে বলে মনে করছেন আপনি? 3টের সাথে 3টে কম্পিটিশন হবে, মানে জয়ের কম্পিটিশন হবে, লড়াই আমাদের মধ্যেই হবে। বিরোধী তো ধরুন আমি আপনাকে বলছি, কোনটা লড়াইটা কঠিন জায়গা তিনটের মধ্যে? কঠিন দেখুন, আমি তো আপনাকে আবার বলছি, আমাদের 42টা সিটের লড়াই কোনোটাই কঠিন নয়। কারণ আমি আপনাকে বললাম, বিধানসভা নির্বাচনে আমরা নিজেরাও ভাবিনি যে আমাদের। আপনাকে শান্তনু, আপনাকে একটা ছোট্ট তথ্য দিই। তথ্যটি হচ্ছে আরামবাগ লোকসভা গত লোকসভা নির্বাচনে আপনারা জিতেছিলেন 3.5 লাখ ভোটের উপরে। এই যে 14টি বিধানসভা নির্বাচন গেল, তাতে দেখা গেছে পুরো লোকসভার ভোটটা যোগ করলে প্রায় 90,000 মতো লিড আপনাদের কমেছে, 2.5 লাখ সামথিং এ জিতেছেন। তাহলে লোকসভার এই বিধানসভার মধ্যে 1 লাখ ভোট কিন্তু আপনারা খুইয়েছেন। আবার একটা বড় নির্বাচন, কি মনে হচ্ছে আপনাদের ভোট কমলো কেন বিধানসভায়? এবারে কি আরো কমবে? না, বিধানসভায় কমলো কেন, দেখুন প্রথম কথা ভোটের পার্সেন্টেজটা হিসাব করতে হবে। তার থেকে বড় কথা দেখুন, বিধানসভায় 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা, সেখানে ধরুন 7খানা বিধানসভা প্রার্থীরা হয়েছে। এবার কোনো জায়গায় হয়তো সামান্য কিছু সমস্যা ছিল, সেইটা এফেক্ট হয়েছে। কোনো জায়গায় হয়তো কোনো বিধায়ক ক্যান্ডিডেটকে হয়তো নিয়ে কারোর কোনো সমস্যা ছিল, সেখানে হয়তো 2% ভোট কমেছে, যেটা হয় একটা। এবার ওইটাকে ধরে আপনি যদি লোকসভা বিচার করেন সেটা হবে না, কারণ লোকসভা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, লোকসভা রেজাল্ট আমাদের আরামবাগ লোকসভাতে বলুন, ওদিকে কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর লোকসভায় বলুন, শ্রীরামপুর লোকসভা আমার তো আইডিয়া এবার রেকর্ড ভোটে জিতবেন কল্যাণ ব্যানার্জি। আরো বাড়বে, আরো অনেক বাড়বে মানে কি, আমি সেদিন বলছিলাম যে ভোট হয়তো ডবল বাড়বে, মানে রেকর্ড জয়ের মার্জিন বলছি। প্রথম কথা, কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে
যারা প্রার্থীরা দাঁড়িয়েছেন সিপিএম এর তীর্থঙ্কর রায় এবং দেবব্রত সরকার, দেবজিৎ সরকার, আমি একটাই কথা শুধু বলবো যে এরা অবশ্যই তারা কোনো রাজনৈতিক দল থেকে তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন, ঠিক কথা, কিন্তু এমন একজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন যার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি কিন্তু শুধু এই বাংলায় নয় সারা ভারতবর্ষের মানুষ তাকে বিখ্যাত আইনজীবী হিসেবে চেনেন। এবং আপনারা দেখেছেন লোকসভায় লড়াইয়ের মুখ যদি বলেন, তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের মুখের মধ্যে অন্যতম মুখ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং আমি আপনাকে বলছি, আপনারা খেয়াল করে দেখবেন লোকসভা অধিবেশনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলেন না, তখন বিরোধীদেরও চুপ করে থাকতে হবে। আপনি যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে এলেন, একটা কথা, ইতিমধ্যেই এবারের নির্বাচনে কল্যাণ বাবুর একটি বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা রীতিমতো বলতে শুরু করেছেন, উনি একটি সভাতে বলছেন যে যে ওয়ার্ডে লিড পাওয়া যাবে না সেখানে উন্নয়নের টাকা বন্ধ করে দেওয়া হবে না। এবং এটা নিয়ে রীতিমতো বিজেপি এবং বাম উভয়ই অভিযোগ জানিয়েছে এবং এটা বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে। আপনার কি মনে হয় যে উনি যে জায়গাতে, আমি যেটা বলছেন ডবল মার্জিনে জিতবে, সেই জায়গাতে এই কথাটা বলার খুব দরকার ছিল? না, এরকম কিছু বলেছেন কিনা আমি জানি না বা আমি শুনিনি। আমি যেটা দলগতভাবে যেটা উনি বলেছেন সেটা অবশ্যই আমাদের বলার অধিকার আছে বা ওনারও বলার অধিকার আছে। উনি বলেছেন যে ওয়ার্ডে আমি জিতবো না, সেই ওয়ার্ডের যে কাউন্সিলর হোক, গ্রাম পঞ্চায়েতের প্রধান হোক, সদস্য হোক, পঞ্চায়েত সমিতি মেম্বার হোক, জেলা পরিষদ হোক, তাকে আগামী দিনে আমরা টিকিট দেবো না, এটুকু বলতেই আমরা পারি। এটা আমাদের দলগতভাবে আমরা বলতে পারি। আপনার কাছে টিকিট দেবেন বা না দেবেন সেটা আপনাদের দলের ব্যাপার একদম। কারণ মানুষ দেখুন, এটা কল্যাণ উন্নয়নের টাকা দেবেন না, এটা কি বলা যায়? না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এলাকায় এত কাজ করেছেন না, যেভাবে আমাদের সারা বাংলাতে কাজ হয়েছে। আমি আপনাকে বলছি, একজন অত বড় একজন আইনজীবী মানুষ, সমস্ত কিছু ওনাকে সামলাতে হয়। আমাদের দলের রাজ্যেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উনি দেখেন। তার পাশাপাশি যেভাবে উনি শ্রীরামপুর লোকসভায় সময় দেন, মানে একদম মানুষের বাড়ি বাড়ি কোথায় কিছু সমস্যা হলে, আমি নিজে দেখেছি, লোকটার সাথে খুব কাছাকাছি থেকে দেখেছি, সামান্যতম মানুষের কোনো অভিযোগ উনি কিন্তু মন দিয়ে শোনেন, যে ভাই কি হয়েছে বলো। এবং সেটা সবচেয়ে বড় গুণ, যেটা না ওই শুনে ভুলে গেলাম আর নয়, শুনে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সেই ওয়ার্ডের কাউন্সিলর হোক, সেখানে চেয়ারম্যান হোক, গ্রাম পঞ্চায়েত প্রধান হোক, ডেকে এক্ষুনি এটা মেটাতে হবে, এক্ষুনি। এই যে হুইপ করা, মানুষ কিন্তু ওখানে খুব স্যাটিসফাইড ওনাকে নিয়ে। এবার সেখানে উনি কাজ করেছেন, দেখুন, এটা আমি জানি না এটা উনি বলেছেন কিনা। এবার এটা যদি উনি বলে থাকেন, আমি আপনাকে বলছি, প্রথম কথা, এটা আমার দলের লোকদের হয়তো বলেছেন, যেটা আমরা অনেক সময় ক্যাজুয়ালি বলি, তোর এলাকায় অত কাজ করেছি, তোর ওখানে এত কাজ করে ভোট পাবো না পেলে কিন্তু পরের বার দেবো না, এরকম কথাটাকে হয়তো অন্যভাবে বিকৃত করা হচ্ছে। আমার মনে হয় না এইভাবে কিছু বলেছে। তা আমি এটুকু বলতে পারি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার প্রচুর অনেক 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 ভোটে জিতবেন। আরামবাগ, শ্রীরামপুর এবং হুগলি লোকসভার পরিস্থিতি শান্তনু এতক্ষণ ধরে বলছিলেন। এবার চলে আসি আরামবাগ লোকসভা কেন্দ্র। আরামবাগ লোকসভা কেন্দ্রের এবারের প্রার্থী অপূর্বা পোদ্দার। ইতিমধ্যেই বিরোধীরা একটি ইস্যুকে বারবার সামনে নিয়ে আসতে চাইছেন অপূর্বা পোদ্দারের ক্ষেত্রে, সেটা হচ্ছে নারদা। এটা কি আপনাদের কোনো এফেক্ট করবে বলে মনে হয় আরামবাগ লোকসভা? নারদা আজ অব্দি কিছু হয়েছে না, হয়নি। আমরা তো প্রথমেই বলেছিলাম যে এটা ফেক। নারদা নিয়ে আজ অব্দি কিন্তু ক্ষমতা হলো না কাউকে কোনোভাবে কিছু করা। এবং এটা দেখুন, সবটাই বিচারাধীন, এটা নিয়ে বলার অবশ্যই আমার উচিত না, আমি বলবো না, বিচারাধীন বিষয় যেহেতু। তবে এটুকু বলতে পারি, মানুষ সত্যি কোনটা মিথ্যে কোনটা মানুষ বোঝে। বিধানসভার আগেই তোরা বেরিয়েছিল। হ্যাঁ, একদম একটা অদ্ভুত ব্যাপার। এর আগের যে নির্বাচন, এটা হয়েছিল লোকসভা নির্বাচনের জাস্ট আগে, লোকসভা নির্বাচনের জাস্ট আগে, তাতে অপূর্বা পোদ্দারের মার্জিন কত হয়েছিল? 3.5 লাখের ওপর। ওটা দেখার পরে তখন এই একটা বিষয় সামনে এসেছিল এবং তৃণমূল বলেছিল যে নির্বাচনের আগে বিজেপি এটাকে নিয়ে এসেছে, তার কারণটাই হচ্ছে ভোটে ফয়দা লিখবে। এবারেও একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্ব নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ব্যক্তিগতভাবে, পার্টির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাবে নয়। তিনি নিজে দায়িত্ব নিয়ে সাংবাদিক সম্মেলন করে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে 2 কিলোগ্রাম নয়, 2 গ্রাম সোনার যদি কোনো কিছু দেখানো যায় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।
তো এই যে প্রতিটা নির্বাচনের আগেই এরকম একটা ঘটনা ঘটছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এই ধরনের নোংরামি দেখুন, প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সাথে যেটা ঘটেছে, মানে বিজেপি কোন লেভেলে নামতে পারে, মানে বাড়ির মা বোনেদেরকে ওরা ছাড়ছে না। একটা মহিলা সে ফিরছে ট্রিটমেন্ট করে, তাকে এয়ারপোর্টে হ্যারাস করা হচ্ছে, তার নামে ব্লেম দেওয়া হচ্ছে, এবং সব থেকে বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন এই তো কাস্টমস ক্লিন চিট দিয়েছে, আপনি বলেছিলেন যে 2 কিলোগ্রামে 2 গ্রাম সোনা দেখাতে বলে রাজনীতি ছেড়ে দেয়। থেকে বড় কথা আমি একটা কথা আমার বলছি স্পেসিফিক, যেটা উনি বলেছেন আমি ওই একই কথাতে যাচ্ছি, যে সব ছেড়ে দিন, এয়ারপোর্টটা কিন্তু রাজ্য সরকারের কন্ট্রোলে নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের। সিসিটিভি আছে এয়ারপোর্টের প্রত্যেকটা জায়গায়, সিসিটিভি আছে, সিসিটিভি ফুটেজটা দিন, যেখানে উনি বাধা দিয়েছেন, যেখানে উনি আটকেছেন সেটা দেখান। এটা তো দিলে তো ক্লিয়ার হয়ে যাবে মানুষের কাছে। উনি তো সরকারিভাবে বলেছেন যে আপনারা সিসিটিভি ফুটেজ আপনারা প্রকাশ করুন, যে আপনারা সরকারিভাবে প্রকাশ করুন যে এটা হয়েছে। সবচেয়ে বড় কথা, উনি ঘটনার পরের দিনকে উনি কিন্তু একটা এফআইআর করেছেন, কিন্তু ওনার এগেনস্টে এফআইআরটা হলো 6 দিন পরে। একদমই তাই। এই নোংরামিগুলো দেখুন, প্রথম কথা হচ্ছে এই নোংরামিগুলো মানুষ বুঝে গেছে। আমি আপনাকে কেন বললাম যে নারদা নিয়ে কিছু বলবো না, বিচারাধীন বিষয়। একটা কথা শুধু বলতে পারি, 2014 ওটা বেরিয়েছিল, লোকসভার ঠিক আগে আগে। যে কজনের ছবি ওখানে দেখানো হয়েছিল তারা সবাই নির্বাচনে অনেক বেশি ভোটে জিতেছে। একদমই তাই। তারপরে ওটা দেখার মানে ভোট বাক্সের কোনো প্রভাব পড়েনি, কিচ্ছু পড়েনি। কেন পড়েনি? কেন পড়েনি? মানুষ বিশ্বাস করে না এই দলটাকে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে মানে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের বিশ্বাস করে। আমি বারবার একটা কথা সবসময় বলি, দেখবেন আমি মিটিংয়েও বলি, আমার দলীয় মিটিংয়ে সবসময় বলি, যে আমরা এমন কোনো আচরণ করব না, আমরা এমন কোনো কাজ করব না যাতে দলের বা দলনেত্রী বদনাম হয়। তার কারণ এই দলটাকে আমি খুব খোলামেলা বলছি, এই দলটা বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসটা করে, কারণ জানে এই মানুষটা আর যাই হোক বিশ্বাসঘাতক নয়, এই মানুষটা শুধু বাংলার মানুষের ভালোই চান, কোনোদিন কোনো খারাপ কিছু করে না। আচ্ছা দাদা, একদম সরাসরি একটা কথা বলি, বিধানসভা নির্বাচন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 294টা আসনেই আমি প্রার্থী, এটা ভেবে ভোটাররা ভোট দিন। এবারের নির্বাচন আপনারা বলছেন 42টি আসনেই মমতা ব্যানার্জি প্রার্থী, এটা আমরা দলগতভাবে আপনারা বলছেন। কেন কল্যাণ ব্যানার্জির মুখটা প্রার্থী নয়? কেন রত্নাদে নয়? কেন অপূর্বা পোদ্দার নয়? কেন শুধু মমতা ব্যানার্জি? কেন এভাবে ভাবছেন? আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দলের, আমি আপনাকে প্রথম দিন থেকে একটু আগে যে প্রসঙ্গটা বললাম আবার বলছি, যে বাংলার মানুষ না মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ নিজের মেয়ের মতো ভালোবাসে, কেউ নিজের আত্মীয় যেমন হয় বাড়ির সেরকম ভাবে ভালোবাসে, কেউ নিজের মায়ের মতো ভালোবাসে। বাংলার মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিলেশনটা এই জায়গায়, এবং বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে, মানে তাদের একটা বাড়িতে যদি 5 জন মেম্বার হয়, সেই বাড়ির লোকেরা 6 জন ধরে সেটাকে, মমতা বন্দ্যোপাধ্যায় একজন। তার কারণ তার সুখ দুঃখের ব্যাপারে, তার সুখ দুঃখের সাথী অল টাইম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিচ্ছু বোঝেন না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বুঝি না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বোঝেন না, অপূর্বা পোদ্দার বোঝেন না, রত্নাদে নাগ বোঝেন না, 42টা সিটে যারা ক্যান্ডিডেট আছে তারাও কেউ বোঝেন না। তাদেরকে জিজ্ঞেস করবেন আপনাদের সিটে আপনি আপনার সিটের প্রার্থীকে, তারাও বলবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তার প্রতিনিধি হয়ে এখানে কাজ করতে এসেছি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেরকম ভাবে নির্দেশ দেন, যেভাবে কাজ করতে বলেন আমরা সেভাবে করি। আজকে বাংলায় আপনি সারা বাংলায় আপনি দেখুন, গ্রাম পঞ্চায়েত থেকে একদম এমপি অব্দি সবার সাথে সবার কোঅর্ডিনেশন আছে। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা আবার বলছি এই বিষয়ে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা গ্রাম পঞ্চায়েতে কোথায় কি কাজ হয় সেটার উপর নজরদারি রাখে, যাতে মানুষের কোন রকম বুথ স্তরে কর্মীদের চেনেন সবাই। রত্নাদে নাগ, আমি আপনাকে কেন বললাম যে জনসংযোগ, এত মানুষের বাড়ি, আপনি রত্নাদে নাগ হুগলি লোকসভা কেন্দ্রের পুরো প্রত্যেকটা গলি গলি চেনেন, সম্ভব এটা কোনোদিন কারোর পক্ষে? কিন্তু উনি সবটা চেনেন, সব রাস্তা চেনেন, সব গলি চেনেন, সব বাড়ি চেনেন। একদম। এবার একটু প্রসঙ্গান্তরে যাব, যুব সংগঠন, বর্তমান যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর আগে রাজ্যের এই দায়িত্বে ছিলেন সৌমিত্র খাঁ। তিনি ঠিক এই স্টুডিওর এই জায়গাতে এসে তিনি অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস দলটা একটি পারিবারিক দল, এর বাইরে বাকিদের কিচ্ছু করার নেই। কংগ্রেসের যেমন পরিবারতন্ত্র চলে, তৃণমূল কংগ্রেসেরও তাই পরিবারতন্ত্র চলছে।
এই পরিবারতন্ত্র থেকে তিনি বেরিয়ে যেতে চান। এই কারণেই তার তৃণমূল ছাড়া বিজেপিতে যোগ দেওয়া। পাশাপাশি তিনি আরো একটি মারাত্মক অভিযোগ করেছেন, নানান অভিযোগের মধ্যে অন্যতম, সেটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সর্বক্ষেত্রেই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। আপনাদেরই এক সময় যুব সভাপতি ছিল সৌমিত্র বাবু, কি বলবেন? প্রথমেই বলি, উনি পরিবারের মানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারে কে হন? উনি যদি পরিবারতন্ত্র হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারে তো অনেক মেম্বার আছে, তাহলে ও এমপি হয়েছিল কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় ওকে টিকিট দিয়েছিল, এমপি হয়েছিল, কংগ্রেসে ছিল, কংগ্রেস থেকে তৃণমূলে হলো, তৃণমূল থেকে বিজেপি দেখেছে, আগামী দিনে আরো অন্যান্য হয়তো দলে যাবে। এইসব মানুষদের কোনো গ্রহণযোগ্যতা নেই। আমার সত্যি কথা বলতে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ওর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে ওখানে। ওর ওখানে আমি আপনাকে বলছি, ওই লোকসভা কেন্দ্রে ওর জামানত ধরে রাখতে পারলে জানবেন অনেক কিছু। ইতিমধ্যেই তো হাইকোর্ট নির্দেশ দিয়েছে 6 সপ্তাহ উনি এলাকায় ঢুকতে পারেন, প্রায় ভোট এসে যাচ্ছে, প্রচার করতে পারছেন। উনি না, ওনার ওই হাইকোর্টের নির্দেশিকা নিয়ে পরে আবার বলবে যে আমি ঢুকতে পারিনি, তাই আমি জিততে পারলাম না, হেরে গেলাম, এটা বলবে আবার। ঢুকলে হয়তো আমি অনেক ভোটে জিততাম, কিন্তু আমি আপনাকে বলছি জামানত বাজেয়াপ্ত হবে। ওর কেউ নেই ওখানে, কিচ্ছু নেই ওখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা আর ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলটা ছিল বলে সৌমিত্র খাঁ হয়েছিল। আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনি ওকে বলুন, ওই লোকসভায় তো ছেড়ে দিন, লোকসভা প্রার্থী হয়েছে, সেই জামানত রাখতে পারলে ভালো। ওদের দলটা কিছুটা, একটা সর্বভারতীয় দল তো, হয়তো সম্মান থাকবে, কিন্তু মনে হয় না থাকবে। কিন্তু একটা কথা আপনাকে বলছি, ও যদি কোনোদিন আমার স্টুডিও আসে বা আমার কথাটা যদি শুনতে পাবো, একটা কথা বলবেন, এটা তো জিততে পারবে না, পরে বিধানসভা আছে, আবার হয়তো বিজেপির টিকিট দাঁড়াবে, সেটা তো জামানত বাজেয়াপ্ত হবে। ওকে তারপরেই আছে পঞ্চায়েত নির্বাচন, ওকে বলবেন কোনো একটা গ্রাম পঞ্চায়েতের সিট থেকে জিতে দেখাতে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। দায়িত্ব নিয়ে বললাম, কিচ্ছু নেই। একজন সাংসদ একটা গ্রাম পঞ্চায়েতের বুথেও জিতবে না বলছে, 100% জিতবে না। সৌমিত্র খাঁ কোনো গ্রাম পঞ্চায়েত সিটে জেতার মতো ওর যোগ্যতা নেই। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছিল, বিজেপি বুঝতে পারছেন কি কাদেরকে সব বড় বড় রত্নেরা। তা আমি আপনাকে একটা কথা শুধু বলছি, যে ওকে বলবেন যে কোনো একটা গ্রাম পঞ্চায়েত সিটেও জিতে দেখা, সেখানেও পারবে না। আমি একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে গেছিলাম 2 বছর আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় ত্রাণ দিতে গেছেন বন্যার সময়, তখন আমি ওকে দেখেছিলাম। কিন্তু ওই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন মানে ওটাই শেষ কথা, এলাকার মানুষ মেনে নিয়েছে। আমি আবার বলছি, ওকে একটা বুথ থেকে জিতে আসতে বললো, পারবে না জিতে। এর জন্য হয়তো 23 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সৌমিত্র খাঁ তার জামানত বাজেয়াপ্ত হবে না টিকে থাকবে? আপনি যুবর দায়িত্ব আছেন হুগলি জেলাতে, পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত আরামবাগ লোকসভা জুড়ে, শুধু আরামবাগ বিধানসভা বলো, আরামবাগ, খানাকুলপুর, এই সমস্ত এলাকাগুলোতে যুবদের যে হৈ হৈ করে প্রচারে নামতে দেখা গিয়েছিল, এখনো পর্যন্ত এই নির্বাচন সেইভাবে হৈ হৈ করে প্রচারটা হচ্ছে না। এর কারণ কি? না, লোকসভা আমি আপনাকে বলছি, লোকসভার প্রচারটা গ্রাম পঞ্চায়েতের প্রচারটা অনেক আলাদা। প্রথম কথা, গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত স্তরে প্রার্থী হয়, এবার তারা প্রার্থীরা নিজের করে প্রচার করে, ব্যাপারটা অনেক ব্যাপক লাগে। এখানে তো প্রার্থী অতজন নয়, প্রার্থী একজন, 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা। এবার দেখুন, আমাদের যুব ছেলেরা ইতিমধ্যে, আমি আপনাকে বলি, আমি আগেই বললাম যে 8 তারিখ অলরেডি আমরা দেওয়াল লেখা দিয়ে শুরু হয়েছে, সেই দিন থেকে শুরু হয়েছিল, আজ অব্দি চলছে। এবং হুগলি জেলায় প্রত্যেকটা 3টে লোকসভাতে আপনি খেয়াল করে দেখবেন, যুব ছেলেরা সমস্ত জায়গায় দেওয়াল লিখন থেকে বলুন, পোস্টারিং বলুন, এগুলো কিন্তু অলরেডি করে ফেলেছে, সব জায়গাতে ব্যাপক হারে করে ফেলেছে। আর আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি এটা মেনটেন করি। আমার জেলায় একটা গ্রুপ আছে, আপনি চাইলেও আমি দেখাতেও পারবো। সেখানে প্রত্যেকটা কোন বুথে কটা দেওয়াল লেখা হয়েছে আমি আপনাকে বলে দিতে পারবো একটু সময় দিলে। মানে এইরকম ভাবে আমরা মেনটেন করি ওটাকে, মানে একদম স্টেপ বাই স্টেপ, মানে প্রতিদিনের কাজ ওইখানে কিন্তু গ্রুপে পোস্ট করতে হবে। মানে এটা একটা আমাদের নিজস্ব গ্রুপ, এটা আমরা নিজেদের কাজের স্বার্থে। এবং এটাতে কি হয়, এইটাতে যেটা কাজের কম্পিটিশন, মানে একদম ঠিক তাই। এবার বাকি ব্লক ও দেখছি যে ও করছে, ঠিক আছে, তাহলে আমি এর এতগুলো, আমি ইচ্ছা করে কম্পিটিশনটা করেও দিই, যে ও অতগুলো দেওয়াল করলো, তোমার এত কম কেন। ও আবার পরের দিনকে দেখালো আরো বেশি কিছু করে, সুস্থ প্রতিযোগিতা তৈরি হয় নিজেদের মধ্যে। তাতে কি হয়, তাতে দল অনেক সমৃদ্ধ হয়, দলের ভালো হয়। এবং দলগত জায়গায় যারা প্রার্থী হয়েছেন তারাও অনেকটা এগিয়ে থাকছেন অন্য প্রার্থী, এবং কাজের নতুনত্ব গুলো একজন আর একজনের সঙ্গে শেয়ার করতে পারে। হ্যাঁ, অভিনবত্ব, ধরুন এই একটা নতুনত্ব কিছু করলো, তার পাশাপাশি সে দেখে আরেকটা।
যেমন আমি নারী দিবসের প্রোগ্রামটাই বলছি, ওটাও বেশ সুন্দর করে হয়েছিল এবং সমস্ত বুথে, মানে আমার জেলার সমস্ত 5150টা বুথে তারা সব জায়গায় কিন্তু এটা সবাই করেছে। ধরুন এই মুহূর্তে আরামবাগ লোকসভায় 7টা বিধানসভার মধ্যে একটি হচ্ছে অন্যতম খানাকুলের যিনি বিধায়ক ইকবাল আহমেদ, আফটার পঞ্চায়েত ইলেকশন তিনি খানাকুলে নেই, শারীরিক অসুস্থতার কারণে, মারাত্মক রকম উনি অসুস্থ ছিলেন, উনি সেই অর্থে আসতেও পারেননি। আজকে খানাকুলের কর্মী সভাতে সম্ভবত তিনি এসেছেন, আর রবীন্দ্রমানের কয়েকদিন আগে একটা বৈঠক ছিল তাতে এসেছিলেন, কিন্তু সেই অর্থে খানাকুলে থাকতে পারছে, মানে ওনার শরীর পারমিট করছে না। স্বাভাবিকভাবেই খানাকুলের যারা স্থানীয় লিডারশিপ তাদের এই নির্বাচনে অনেকটা বেশি দায়িত্ব নিতে হবে, যেহেতু বিধায়ক অ্যাক্টিভ ভাবে আসতে পারছেন না। কিন্তু সেই অর্থে আপনার যুবর অন্যতম মুখ নজরুল করিম, তাকে কিন্তু প্রচারে দেখা যাচ্ছে না, এর কারণ কি? আপনার সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে। না, আজকে কর্মী সভা যেটা হচ্ছে সেটাতেই তো আছে, আমি যত আজকে এসেছি, আমাদের কাছে খবর আছে আজকে কর্মী সভা এসেছে, কিন্তু এর আগে পর্যন্ত আমরা আজ বাংলা থেকে অনেকবার যোগাযোগ ওর যেটা সমস্যা হয়েছে আমি আপনাকে বলি, ওর শারীরিকভাবে ও ভীষণভাবে অসুস্থ। কদিন আগে ব্যাঙ্গালোর গেছিল ট্রিটমেন্ট করাতে, নিজের দিন 7 আগে বোধহয় ফিরেছে। ফেরার পরই আমার সাথে যোগাযোগ করেছে, আমি বললাম যে তুমি শরীরটা সুস্থ করে নাও, নিয়ে আস্তে আস্তে নামতে হবে, এবং ও এটা আমাদের নেতৃত্বকে জানিয়েছে, লিখিতভাবেই জানিয়েছে। এবার আজকে আমার বললো সকালবেলা, আমি ফোন করে বললাম কর্মী সভাটা হচ্ছে, হ্যাঁ আজকে 1 নম্বর ব্লকের কর্মী সভা আছে, একের কর্মী সভা আছে, ওখানে যাচ্ছে। এরপরে 2-এর কর্মী সভাটা আমাকে ফোন করেছিল ডেটটার জন্য, ওই কবে, আমি তোমরা যেদিন করবে আমি চলে যাবো, কোনো অসুবিধা নেই। ওই 2-এর কর্মী সভাটা ওই করবে, এবং সেখানে ও সমস্ত নেতৃত্ব যারা আছে তাদের সবাইকে নিয়ে, এবং আমি বললাম যে আমাদের যুবর পক্ষ থেকে সব জায়গাতে আমরা কর্মী সভাগুলো সব জায়গাতে অলরেডি করছি, একদম গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক স্তর অব্দি সব জায়গাতেই হচ্ছে এটা। ও বললো ওটাই, আমি বললাম যে ডেটটা করে আমাকে জানিয়ে দেবেন, চলে যাবো, কোনো অসুবিধা নেই, আমি থাকবো, অসীমাদি থাকবেন। না, কারণ ইতিমধ্যে বিরোধীরা বলতে শুরু করেছিল যে নজরুল করিম নেই কেন, তাহলে কি সে দল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে? তো আপনার হাতের কাছে পেয়েছি, ওই জন্য অনেক কিছুই বলেছে বিরোধীরা, এটাও বলেছে নজরুল করিম বিজেপি জয়েন করবে, অনেক কিছুই শুনেছিলাম। যেটা হয় নির্বাচনের সময় অসুস্থ হয়ে ট্রিটমেন্ট করাতে আছে, তাকে বলছে জয়েন করবে, মানে আমাদের আরামবাগ ব্লক সভাপতি আপনাদের স্বপন নন্দী, তিনি প্রতি 2 বছর অন্তরই তিনি নেত্রা চোখ দেখাতে চেন্নাই যায়, প্রতি বছরই যান, প্রতি 2 বছর ছাড়াই যান। এবছর রুটিন চেক আপে 3-4 দিন শহরে ছিলেন না, এটা নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছিল যে নির্বাচনে খুব ফল খারাপ হবে, ভয় পালিয়ে গেছেন। নিজেদের দিকটা ভাবুন না, শুধু যদি আমাদের কথা ভেবে লাভ নেই। আমাদের একটা, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে, আমি যদি না থাকি নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হবে, এইটা যারা ভাবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর বিরোধীরা এটা খুব মাঝে মাঝে ভাবে যে হয়তো আমি নেই, স্বপন নন্দী নেই, ওদিকে নজরুল করিম নেই, এরকম 10টা নাম ওরা বলে ফেললো যে এরা নেই। আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আমি ততদিন আমি তৃণমূল কংগ্রেসের যতদিন আমার পেছনে তৃণমূলের সিম্বলটা আছে, যখন থাকবে না তখন আমি কেউ নই, তখন আমি একটা সাধারণ মানুষ। এবং আবার আপনাকে বলছি, মানুষ, এই বাংলার মানুষের যে ভালোবাসা, আজকে হুগলি জেলার মানুষ আমাকে এত ভালোবাসে কেন? হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমার কিছু ভালোবাসার লোক আছে যারা ভালোবাসে আমাকে, ব্যক্তিগতভাবে পছন্দ করে, সেটা আছে, সেই সংখ্যা সবারই থাকে, আমার আছে, আপনার আছে, সবার আছে, কম বেশি সবার থাকে। কিন্তু একটা কথা বলতে পারি, তৃণমূল কংগ্রেসের প্রতি যে ভালোবাসাটা, যেই ভালোবাসার ভাগটা আমি পাই, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সিম্বলটার মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলেই। তাই একটা কথা আমি আপনাকে বলছি, ওই বিরোধীদের এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। তারা ভাবছে ওখানে নজরুল থাকবে না, এখানে স্বপন নন্দী থাকবে না, এইসব যে চিন্তা ভাবনাগুলো তাদের মনে। নজরুল না থাকলে নজরুল, তার পাশাপাশি তার আরো 10টা ছেলে, তাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে, তারা কাজটা করছে। এরকম নয় যে অসুস্থ বলে কাজ হবে না ওখানে, আর তা নয়। ও কিন্তু ইতিমধ্যে বুথ মিটিং, মমতা বন্দ্যোপাধ্যায় সৌমিত্র কাজ বলেইছিলেন 1000টা সৌমিত্র খামার ওখানে রাখা আছে। হ্যাঁ, একদম তাই, একদম তাই। আমি আপনাকে তো কেন জোর দিয়ে বলছি, আজকে সৌমিত্র খা আজকে ওখানে খুব জোর দিয়ে বুক ফুলিয়ে ঘুরতো এলাকায়, যে ও একটা এমপি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিট দিয়েছেন, তাই এমপি হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা তার সে জড়িয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এমপি। আজকে ওর সাথে নাম জড়িয়েছে নরেন্দ্র মোদী, বিজেপি। দেখা যাক, এখানেও একটা বড় প্রশ্ন আমার থাকতেই পারে যে কে কতটা জনপ্রিয়, সেটা তো এবার আগামী দিন প্রমাণ হবে।
বিরোধীরা বলছেন যে আপনাদের দলের এই নির্বাচনে বড় সমস্যা হতে পারেন আপনারা নিজেরাই। বেশ কিছু জায়গাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূলের ফল খারাপ হবে। এটা নিশ্চয়ই আপনার কারণে এসেছে এই প্রশ্ন, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন বিরোধী নেতারা বারবারই বলছেন, প্রতিদিনই কোথাও না কোথাও দেখবেন বলছে যে তৃণমূলকে বেকায়দায় ফেলবে তৃণমূলের একটা বড় অংশ। বিভিন্ন এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কোথাও নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও মাদারের সঙ্গে যুবর গোষ্ঠীদ্বন্দ্ব। এবং আরামবাগের ক্ষেত্রে এই প্রশ্নটা অনেকবারই এসেছে আফটার পঞ্চায়েত ইলেকশন বা পঞ্চায়েত নির্বাচনের সময়ও। আপনি তৃণমূলের হুগলি জেলার সভাপতি, আপনার কি মনে হয় কোথাও কি কোনো দূরত্ব আছে? বিরোধীরা বলেছে ফল খারাপ হবে, তো আমি আপনাকে একটা কথা শুধু বলি, বিরোধীদের আমাদের নিয়ে খুব চিন্তা। আমি আবার বলছি যে ওটা যদি ওই সময়টা যদি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে চাই, সেই সময় মনে হয় ভালো হয় ওটা যদি করে। কারণ ও নিজেদেরই তো প্রার্থী নিয়ে এখনো পর্যন্ত কেউ নামতেই পারলো না প্রার্থীরা। যাই হোক, সে ছেড়ে দিন, সেটা বাদ দিন। এবার আপনাকে কটা পরিসংখ্যান দিই আমি আপনাকে, হুগলি জেলার ক্ষেত্রে বলছি। গোষ্ঠীদ্বন্দ্বের প্রথম কথা, এই কথাটা আমি মানতে পারিনি, এটা আমার খুব অপছন্দের কথা। আমরা একটা পরিবারের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই তাকে মেনে চলি। একটা পরিবারে আপনার বাড়িতে যদি 4 জন বা 5 জন সদস্য থাকে, আপনার সাথে আপনার স্ত্রীর ঝামেলা হয়, আমার সাথে আমার স্ত্রীর ঝামেলা হয়, আমার বাবা মার ঝামেলা হতে পারে, আপনার সাথে আমার বাবা মার ঝামেলা, তাহলে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় না? বা কেউ কাউকে ছেড়ে চলেও যান না, ঝগড়া করেন, চিৎকার করেন, একদিন রাগ করে ভাত খেলেন না, শুয়ে পড়লেন, আবার পরের দিন সকাল থেকে উঠে আপনার মা গিয়ে বললো বাবা চল খেয়ে নিবি চল, মাথার উপর। আপনাকে একটা ছোট্ট কথা বলি, গতকাল এই স্টুডিওতে আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা ছিলেন, ঠিক একই প্রশ্ন করেছিলাম। উনি বলেছিলেন যে পরিবারে ভাইতে অনেক সময় মারপিট হয়, 2 ভাই লাঠালাঠি করে, সেটা রক্তারক্তি হয়ে যায়, কিন্তু মা দুটো ভাইকে কখনো আলাদা করে স্নেহ দেন না, দুজনেরই কান ধরে নিয়ে আসেন, এনে বকে দেন, আবার দুটো ভাইয়ের সংসার এক হয়ে যায়। তো এখানে উপরে যিনি মা মানে বসাচ্ছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো ভাই কখনো কখনো ঝগড়া অশান্তি সংসারে থাকতে গেলে হয়, আবার মা বকে দেন, আমরা ঠিক হয়ে যাই। এটা নিয়ে ভাবার কিছু কারণ নেই। এবার আমি আপনাকে আবার ঘুরিয়ে একটু কথা বলি। আমি একটা কথা আগেই বলেছি যে প্রত্যেকটা জায়গায় ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমাদের দলের কোনো লোক যার কোনো সাহস বা কোনো ইচ্ছাও নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। তিনি আমাদের নেত্রী এবং আমরা তাকে দেখে চলি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে কটা পরিসংখ্যান দিয়ে বলি। বিগত নির্বাচন 2014 থেকে ধরুন, গোষ্ঠীদ্বন্দ্ব বিরোধীরা বলেছে, তাদেরকেই বলছি। গোষ্ঠীদ্বন্দ্ব তখন ছিল, ওদের ভাষায় তখন ছিল, আমরা লোকসভায় 3টেই পেয়েছি, 16 বিধানসভা গোষ্ঠীদ্বন্দ্ব। বিধানসভায় 18টার মধ্যে 16টা পেয়েছি, 2টো খুব অল্প মার্জিনে হেরেছি, এরপরে আমরা 18ই পাবো। দায়িত্ব নিয়ে বললাম 2021-এ 18ই পাবো, খুব অল্প মার্জিনে, একটা 8,000, একটা আপনার ওই 1200-1400 ভোটে হেরেছি। ঠিক আছে, মানে ওটা একটা গ্রাম পঞ্চায়েত সিটও আমরা হয় না, আমাদের দুর্ভাগ্য, হেরেছি। ওটাকে হার বলে না মনে করি। 2015 পেরিয়ে গেল। 2015 যতগুলো পৌরসভা, 12টা পৌরসভা, একটা কর্পোরেশন, সব কটা জিতেছি। গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার ফলাফল বলছি আর কি। 2018 পঞ্চায়েত নির্বাচন, 207টা পঞ্চায়েত হুগলি জেলায়, সব কটা তৃণমূল কংগ্রেস। 18টা পঞ্চায়েত সমিতি, সব কটা তৃণমূল কংগ্রেস। 50টা জেলা পরিষদ মেম্বার, সব কটা তৃণমূল কংগ্রেস। এটা যদি গোষ্ঠীদ্বন্দ্বের ফল হয়, আমরা 1000বার গোষ্ঠীদ্বন্দ্ব করবো। এরকম গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের বেঁচে থাকা ভালো। এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের ফল হিসেবে এবারও এই 3খানা সিট, এই 3টো আমরা পাবো। আমরা গোষ্ঠীদ্বন্দ্ব করেই পাবো। গোষ্ঠীদ্বন্দ্ব করার যদি এত উপকারিতা হয়, আমরা এরম ভাবেই করবো। আমরা এরম গোষ্ঠীদ্বন্দ্ব চালিয়ে যেতে চাই। গোষ্ঠীদ্বন্দ্ব অনেক ভালো ফল আছে অবশ্যই। আমি তো আপনাকে 2014 সাল থেকে টানলাম, 14 থেকে 19 টানলাম। কোথায় সমস্যা কোথায় হয়েছে আপনি বলুন? হুগলি জেলার মতো রেজাল্ট আমি আপনাকে বলছি, আপনি অন্যান্য জেলাকেও দেখুন না, একদম 100 এরকম গোষ্ঠী, রোজ মারপিট, রোজ ঝামেলা আমরা রোজ করবো। কিন্তু এটা বিরোধীরা ভাবে যে এরা ঝামেলা করবে, এই ফায়দাটা নেবো। গিয়ে আমার কাছে গিয়ে বলছে ওর সাথে আমার গন্ডগোল, তাই আমার সাথে মাঝে মাঝে বলে তপন দাস সাথে, হ্যাঁ বিরাট গন্ডগোল, দারুণ গন্ডগোল, আমি একদম ওনাকে দেখতে পাই না। তপন দাস যদি গিয়ে বলছে, উনিও বলছে হ্যাঁ ও খুব বাজে ছেলে, একদম দেখতে পাই না। মাঝে মাঝে আমরা এটা নিয়ে আলোচনা করি, মজা করি।
তখন তাকে আমি বললাম যে তুমি তোমার কাছে অনেকে কিছু বলে এসে তুমি আমাকে বলছে না না এগুলো মজা নিবি, ফালতু ফালতু ইয়ে করে কি দরকার, বলুক না, তোকে বললে তুইও বলবি, আমি বললে আমিও বলবো। এবার আলটিমেট কি হয়, মানে কেউ যদি শুনে খুশি হতে চাই তাকে খুশি হতে দিই, হোক না খুশি হোক না, কিন্তু এরা জানে না ভোটের দিনকে কিন্তু এই বুথটায় যখন গিয়ে দাঁড়াবো, মাদার যুব মহিলা ছাত্র কেউ নেই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা সেখানে দাঁড়াবে। সেখানে কিন্তু 1 ইঞ্চি মাটি আমরা বিরোধীদের ছাড়বো না, এবং তার ফল আপনারা 2014 থেকে 2019 যেটা হতে চলেছে তার ফলও আগাম বলে গেলাম, তিনটেই পাবো, মার্জিন প্রত্যেকটা লোকসভার বাড়বে আমাদের। এরকম গোষ্ঠীদ্বন্দ্ব আমরা চালিয়ে যেতে চাই। ওই জন্য একেবারে আরামবাগ লোকসভার স্থানীয় কয়েকটি ইস্যু, যেহেতু আপনাকে এত সামনে থেকে পেয়েছি, আরামবাগের যুব নেতৃত্বের অন্যতম মুখ লালটু, একেবারে অন্যতম মুখ, দক্ষ সংগঠক, যথেষ্ট ভালো সংগঠন আছে তার। পঞ্চায়েত নির্বাচন থেকে বিগত যে কয়েকটা নির্বাচন উনি ছিলেন, এলাকার রেজাল্ট যথেষ্ট ভালো। এত কিছুর পরেও বর্তমানে এই এত বড় একটা নির্বাচনে লালটু নেই, একটি মামলাতে তিনি জড়িয়ে আছেন, এই কারণেই নেই। অনেকেই এখন পর্যন্ত জামিন পেয়ে গেছে ওই মামলাতে যারা ছিল, কিন্তু লালটু এখনো জামিন পায়নি। এই নির্বাচন আপনারা একজন গুরুত্বপূর্ণ দলের সৈনিক, ও তো আলাদাভাবে তাকে মিস করছে। না, একটা ঘটনা ঘটেছে, দেখুন ঘটনাটা যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক, এবং আমার দলেরই একজন তিনি প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন এবং দলের দীর্ঘদিনের কর্মী, সে খুন হয়, এবং এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনিক ভাবেও আপনারা দেখেছেন কোনো রকম কাউকে রেয়াত করা হয়নি, এবং দলনেত্রীও বলেছেন, আমরাও সবাইকে বলেছি যে যারা দোষী এর সাথে আমিও বলেছি যারা দোষী তাদেরকে কোনোভাবেই ছাড়া হবে না, এবং সেই পরিবারটার প্রতি আমরা অবশ্যই সমবেদনা জানাই, এবং তার সাথে আমার দলের লোকজন তারা আছেন নিয়মিত, তারা খোঁজ খবর রাখেন। এবার একটা কথা বলি, দেখুন আমি আগেও আপনাকে বললাম যে আমি যদি নির্বাচনে না থাকি ভোট আটকাবে না, লালটু নেই আটকাবে না, কিন্তু একটা কথা ঠিক যে এলাকায় কাজ করেছে, এলাকার মানুষ ভালোবাসতো, বা এখনো এলাকার মানুষ কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসে, কিন্তু তা বলে এই নয় যে লালটু না থাকলে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, এটা নয়। হ্যাঁ, এবার একটা জায়গায় একটা সেটআপ তো তৈরি থাকে, ধরুন ছোট ছোট করে একটা সেটআপ তৈরি থাকে, গ্রাম পঞ্চায়েত, তারপর ব্লক স্তর থেকে জেলা স্তর, এরকম ভাবে সেটা হয়তো কিছুটা ইয়ে হচ্ছে। মানে এটা তো অস্বীকার করার জায়গা নেই, পুরসুরও একটা বিস্তীর্ণ অংশ, হরিংখোলার একটা বিস্তীর্ণ অংশ, এই এলাকার সংগঠনটা লালটু হাতের তালুর মতো চেনে, এটা তো অস্বীকার করবেন না নিশ্চয়ই। স্বাভাবিক লালটু নাই, এই পরিস্থিতিতে এত বড় একটা নির্বাচন, তার কি কিচ্ছু প্রভাব পড়বে না বলছেন? না প্রভাব, দেখুন আমি প্রভাব ওই অর্থে যদি বলেন, আমি দেখুন প্রভাব পড়া ওইরকম ভাবে প্রভাব পড়ে না, আমার দলের ভোটে ওইভাবে প্রভাব পড়ে না। আজকে আমি আপনাকে বলছি, আজ যদি তপন দাসযুক্ত না থাকে এখানে কোনো প্রভাব পড়বে না, অসীমা পাত্র না থাকলে কোনো প্রভাব পড়বে না, আমি না থাকলে কোনো প্রভাব পড়বে না, আপনি যাকেই বলুন না কেন, যেই না থাকুক না কেন, ছোট থেকে বড় অবধি যেই না থাকুক, প্রভাব ওইভাবে পড়ে না। সবাই ভোটটা কিন্তু এটা হয়তো গ্রাম পঞ্চায়েত ভোট হলে হয়তো এলাকায় কিছুটা সমস্যা হতো, এখানে মানুষ সবাই জানে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন, এবং দিদি একটা টার্গেট দিয়েছে 42-42 করতে হবে। আমাদের দায়িত্ব কি? আমরা তো 42-42 করতে পারবো না, আমাদের দায়িত্ব হলো আমারটা 100% দেওয়া, মানে আমার 100% মানে আমার 3টে সিট, একটা ইনগ্রেটরি তো বাড়িটা তৈরি। হ্যাঁ, এবার সব জেলার নেতৃত্ব এটা যদি দায়িত্ব নেয় তাহলে 42-42 অটোমেটিক হয়ে গেল। আমাদের জেলার নেতৃত্ব বলুন, আমার জেলা সভাপতি তপন দাসযুক্ত বলুন, অসীমা পাত্র বলুন, যারা আমাদের নেতৃত্বরা আছে, আমরা সবাই কি বলেছি, আমরা তিনটেই দেবো। তাহলে কি আমাদের দিক দিয়ে তো 100% আমরা দিলাম, 3টে সিট আমরা একদম দলনেত্রী যেভাবে বলেছেন সেভাবে উনি পাবেন এখান থেকে। এবার আমার 3টে কোনো জায়গায় 2টো, কোনো জায়গায় 5টা, তারা যদি সবাই কনফার্ম করে যে না আমারগুলো আমি করে দিচ্ছি, তাহলে তো অটোমেটিক 42-42 হচ্ছে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম 42-42 হওয়াটা হয়তো শুধু সময়ের অপেক্ষা। 42-42 হবে, আমার বিশ্বাস 42-42 হবে। আর একটা প্রশ্ন, একেবারে আরামবাগের স্থানীয় প্রশ্ন, আপনি আসবেন স্টুডিওতে, এটা আমাদের সারাদিন ধরে প্রচার চলছে, বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে কিন্তু বাই ফোন এসেছে যে আপনাকে যাতে এগুলো জানতে চাওয়া হয়, তার মধ্যে কয়েকটি প্রশ্ন আপনাকে আমি করি। একটি প্রশ্ন ছিল যে আরামবাগের টাউন যুব সভাপতি ছিল জাকু, তাকে পরিবর্তন করা হয়েছে না হয়?
এটা এটা অনেকদিন আগে হয়েছে, এটা রিসেন্ট নয়, অনেকদিন আগে হয়েছে, এটা পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, অনেকদিন আগে। এখন টাউনের দায়িত্বে আছেন ওই, এখন রাম দায়িত্বে আছে। এবং এটা রাম, আমি আপনাকে বলি প্রথম কথা, ওখানে আপনি জানেন কি এটা নিয়ে অনেকের মধ্যে আমাকে কিন্তু ব্যাপার আছে, কে দুজনের মধ্যে কে? রামকে আমি বলছি, রাম দীর্ঘদিন ধরে কাজ করছে, মানে পদের থেকে নয়, রাম আছে, অর্ঘ আছে, এরা দীর্ঘদিন ধরে টাউনের কাজটা করতো। জাকু খুব ভালো ছেলে, জাকু ভীষণ ভালো ছেলে, কিন্তু জাকু নিজের ব্যক্তিগত কাজ বা ব্যবসায়িক কাজ ফাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়াতে আমি এবং এটুকু আপনাকে বলতে পারি, জাকু কিন্তু খুব আমার খুব খুব কাছের ছেলে। কিন্তু দেখুন, সাংগঠনিক জায়গায় দাঁড়িয়ে আমি যদি আজকে দলে সময় দিতে না পারি, অটোমেটিক আমাকেও সরে যেতে হবে, কারণ এই জায়গাটা কিন্তু আমাকে দিতে হবে। আমি এখানে কোনো রকম রিস্ক নেবো না, কারণ দলের জায়গায় দাঁড়িয়ে আমি কোনোভাবেই কাউকে ছেড়ে কথা বলি না, কারণ যে কাজ করে না সে আমার যত কাছে। আমি আপনাকে বলছি, জাকু আমার ভীষণ কাছের ছেলে এবং ও আমার সাথে বহুদিন ধরে আছে, এবং ওকে আমি জেলা কমিটিতে একটা জায়গায় রাখবো বলেছি, যে জেলা কমিটিতেও যাতে থাকে, আমার সাথে কাজটা করতে পারে। সময়টা কম দিতে পারছিল, আর তাছাড়া কোনো কারণ নেই, ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ছেলেটা ভীষণ ভালো ছিল। এবার দেখুন, যুব সংগঠনটা আপনি তো জানেন, যুব সংগঠনটা মাদারের পরেই যুবর, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে কিন্তু বলা যায় আমরা যেমন 24 ঘন্টায় আমাদের কিন্তু সময় দিতে হবে। এবার কি আমি বলবো যে না আপনি রাত্রে ঘুমাবেন না? আমি 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 আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনোদিন পরীক্ষামূলকভাবে দেখবেন করে, আমার সারা দিন রাত মোবাইল খোলা থাকে, আমার মোবাইল কখনো বন্ধ হয় না, রাত্রিও আমার মোবাইল খোলা থাকে, যে কোনোদিন আপনি ফোন করে দেখবেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এসেছি, আমরা শেষ দিকে এসে পৌঁছচ্ছি। আপনাকে কয়েকটি ছোট ছোট প্রশ্ন করব। এবারের নির্বাচন তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ কে? বিজেপি না সিপিএম? বামেরা না বিজেপি? প্রধান প্রতিপক্ষ বলতে তৃণমূল কংগ্রেস, আমি আপনাকে বলছি, একটা নীতির সাথে নীতিহীন মানুষদের লড়াই হচ্ছে। প্রতিপক্ষ বলতে এটাই, নীতি আর নীতিহীনতা। একটা মানুষ, যে মানুষটা সারাদিন সারা বাংলার মানুষের জন্য কাজ করছেন, আজকে শুধুমাত্র বাংলাতে তিনি সীমাবদ্ধ নেই, এখন তিনি বাংলার বাইরে আপনারা দেখেছেন, যখন নোটবন্দি হয়েছে, যখন জিএসটি হয়েছে, যে কোনো রকম সমস্যা যখন তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে মানুষের জন্য আওয়াজ তুলেছে, প্রতিবাদ করেছে। সারা বাংলা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে প্রতিবাদ করে এসছে। কৃষকদের সমস্যা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে প্রতিবাদ করে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এক কথায় উত্তর চাইছি যে আপনাদের প্রধান প্রতিপক্ষকে বিজেপি না বাম? কেউ না, আমাদের প্রধান প্রতিপক্ষ, আমি আপনাকে আবার বলছি, আমরা ওইভাবে, প্রথম কথা হচ্ছে দেখুন, বামেদের যে চরিত্র বিগত 34 বছর, বামরা হয়তো এখন তারা এখন প্রথম কথা বামরাই সব রাম হয়ে গেছে, এখন বাম আর বামে নেই, বাম এখন রামে। তারা নিজেদের কর্মী নেতৃত্ব তাদেরকেই ধরে রাখতে পারছে না, তারা এখন রামে ছুটছে। এবং আমি একটা কথা আপনাকে বলি, বামেদের 34 বছর ইতিহাস কিন্তু বাংলার মানুষ ভোলেনি, কোনোদিন ভুলবে না। তারা ভাবছে ভুলে গেছে, আমরা আবার নতুন করে ফিরে আসবো, ই করবো, অনেক কিছু ভাবছি। আর বিজেপির যে ক্যারেক্টার, আমি আপনাকে বলছি, এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, ভাই ভাই অশান্তি লাগানো, হিন্দু মুসলিমে গন্ডগোল বাঁধানো, সমস্ত জাতি ভেদ করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বাংলায় করতে দেয়নি। আগামী দিনে এটা ভারতবর্ষও করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ভারতবর্ষ যাতে এটা কেউ করতে না পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, এটুকু আমাদের বিশ্বাস। এবং শুধু আমাদের না, এটা সারা ভারতবর্ষের মানুষের বিশ্বাস। সেই জায়গায় আমি আপনার একটা নীতিগত লড়াই হচ্ছে আমাদের, আর নীতিহীন কিছু লোক, নীতিহীন কোনো কিছু দল, যাদের কোনো নীতি নেই, যারা দুর্নীতিতে ডুবে আছে, যারা বিভিন্নভাবে মানুষকে বিব্রত করছে, মানুষকে কষ্টে রেখেছে, মানুষকে বিভিন্নভাবে হিন্দু মুসলিমে দাঙ্গা বাঁধিয়েছে, ধর্মের নামে তারা ভোট চাইছে মানুষের কাছে, মিলিটারিদের সামনে রেখে তারা ভোট চাইছে। আমার লজ্জা হয় বলতে এটা, যে যারা আমরা মিলিটারিদের অন্য চোখে দেখি সবাই, তাদের, আমি বিজেপির ব্যানার দেখছি, মিলিটারিদের সাথে নরেন্দ্র মোদীর ছবি। আমরা অনুষ্ঠানের একদম একদম শেষ প্রান্তে, আমাদের সময় শেষ, একদম একটা শেষ প্রশ্ন করে অনুষ্ঠান শেষ করব। আবারও জিজ্ঞাসা করি, আরামবাগ লোকসভায় অপূর্বা পোদ্দারের মার্জিন, আপনি জয়ী সম্বন্ধিত নিশ্চিত বলছেন, মার্জিন কতটা বাড়তে পারে বলে আপনার ধারণা? একটা সময় এখানে সিপিএম এর সাংসদ ছিলেন, মারা গেছেন, অনিল বসু, 7.5 লক্ষ ভোটে জিতেছিল। অনিল বসু, তিনি গিনিস বুকের রেকর্ড করেছিলেন। সেই রেকর্ড ভেঙে যাবে মনে হয়? না, সেটা সম্ভব না। প্রথম কথা হচ্ছে,
কিভাবে হয়েছিল রেকর্ড সেটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। তবে একটা কথা বলি যে মানুষের রায় আমাদের পক্ষে আছে, এবং যেভাবে আমরা বিগত নির্বাচনগুলো ব্যাপক হারে জিতেছি এবং যেভাবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে, আমার আইডিয়া অপরূপা পোদ্দার প্রায় 5 লক্ষ ভোটে জিতবে। দেখা যাবে আগামী 23 তারিখ ফল ঘোষণার পর জানা যাবে শান্তনু ব্যানার্জি যেটা মনে করছেন অপরূপা পোদ্দার আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে 5 লক্ষের অধিক ভোটে পুনরায় নির্বাচিত হবেন। এর উত্তরের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।